আসসালামু আলাইকুম। তারেক রহমানকে নিয়ে অলি আহমেদের বক্তব্য আমার লজিক। আমি একটু তাৎপর্যপূর্ণ বিষয়বস্তু আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে আমি বের করেছি এবং যতটুকু তথ্যপাত্য বের করতে সক্ষম হয়েছি সেই নিরিখেই পুরনো বিষয়টি নিয়ে আবার আলোচনায় আসলাম। তার একটি কথাকে নিয়ে আমি আলোচনা করব। তিনি বলেছিলেন তারেক রহমান শত্রু বেষ্টিত হয়ে ঘোরাফেরা করছেন। এই কথাটা তিনি যে মাহাত্ম্য বোঝাতে চেষ্টা করেছেন সেটি কে বুঝেছে কে বুঝে নাই সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই কথাটির গুরুতত্ত্ব, গুরু রহস্য বা অন্তর্নিহিত জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে। আমি যতটুকু বুঝেছি আমার বুঝের নিরিখে আমি কথা বলছি, হয়তো আপনি আরও ভালো জানেন, ভালো বোঝেন, তবু আমার সাথে একটু মিলিয়ে নেবেন। তিনি তার লেজ টেনেছেন এই কথা বলে যে 18 সালের নির্বাচনে শেখ হাসিনার কাছ থেকে বিএনপির কোন নেতা কত টাকা নিয়েছেন তারেক রহমান যদি জানতে চায় সেটা তিনি বলবেন। আমার কুলু হলো সেইটা। আর এই কুলু থেকেই তিনি যে শত্রু বেষ্টিতভাবে চলাফেরা করছেন এটা হলো তার মানে পরিভাষা, এটার পরিভাষা। এখন কথা হলো 18 সালের নির্বাচনে কারা কারা বিএনপির নেতারা শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছিল। মূলত দুইটি লাইনে তারা টাকা অর্থ সংগ্রহ করেছিল। দুইটি লাইন, একটি হচ্ছে যারা সরাসরি রয়ের এজেন্ট আছে, আমলিগ জানে না। আমলিগ জানে না বিএনপির ভিতরে কারা কারা রয়ের এজেন্ট আছে। বিএনপি তো জানেই না, আমলিগও জানে না, অর্থাৎ আমলিগের কাছে জানতে দেয়নি। আর আমলিগ যাদেরকে জানে যে এই লোকগুলো বিএনপির দালাল, আমলিগের কাছ থেকে টাকা খায়, বিএনপি নামে মাত্র নেতা সেজে বসে আছে, কিন্তু তারা আমলিগের কথায় টাকা পয়সা নিয়ে বিএনপির ভিতরেই কুচক্র মহল তাদের আন্দোলন ঠেকাইতে বা দলকে দুর্বল রাখতে বা দলের অভ্যন্তরীণ প্রোগ্রামগুলো বের করে দিতে বা একজন আরেকজনের পিছনে লাগিয়ে দলের ভিতরে বিভক্তি সৃষ্টি করতে কাদের কাদের ব্যবহার করা যায় এই তথ্যটি আমলিগ জানতেন। অর্থাৎ হাতে গড়া কিছু আমলিগের দালাল বিএনপির ভিতরে রয়ে গেছে যারা শুধু আমলিগ জানে। আর জানে যে কাদের সাথে চললে, কাদেরকে ধরে রাখলে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা বা তাদের অবকাঠামোকে বিভক্ত করে দুর্বল করা অথবা ভারতের বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করছে বা দলীয়ভাবে শক্তিশালী করে ভারতের বিরুদ্ধে কোন ধরনের, যেমন বাবর অস্ত্র আনছিল, এটা কে কে জানতো, কিভাবে এটা লিক আউট হয়ে গেল, কাদের মাধ্যমে, এইটা জানে বা তাদের সাথে যোগাযোগ রাখছে। এখন কথা হলো আমলিগ ও এর একটি এজেন্ট। এখন আমলিগের কে কে একেবারে ঘরোয়ানা ব্যক্তি আছে সেটা কে জানতে দেয়নি। আবার এর কে কে একেবারে এককভাবে ওয়ান টু ওয়ান যোগাযোগ সেটা আমলিগকে জানতে দেয়নি। দুইজনের সাথে সম্পূর্ণ গাঢ় বন্ধুত্ব, কিন্তু ভিতরে যার যার পথ আলাদা করে নিয়ে ভিন্নতা তৈরি করে রেখেছে যে অভ্যন্তরীণভাবে কেউ কাউকে বিশ্বাস করে না। আমলিগ তাদের কারোর কথা বলেছে বন্ধুত্ব প্রকাশের জন্য, কারোর কথা হয়তো বলেছে যে এরা আমাদের সাথে যোগাযোগ রাখে। হয়তো 2-4 জন বলেছে হ্যাঁ হ্যাঁ তাদের সাথে আমাদেরও যোগাযোগ আছে, তাহলে আমাদের লাইন ঠিক আছে। কিন্তু অন্তরালে আমলিগের কিছু নিজস্ব লোক রকে ধরাই দেয়নি। তাহলে এখানে ফাঁকটা কোথায়? রকে ধরিয়ে দেয়নি এই জন্যই আওয়ামী লীগেরও কিছু মতামত আছে নিজস্ব ঘরোয়া নাই, সেইগুলো যেন ওদের মাধ্যমে বের করে না নিতে পারে। ঠিক তেমনি আমলিগের বিরুদ্ধে কোন কোন জায়গা কোনো তত্ত্ব যদি ব্যবহার করতে চায়, কোনোভাবে যদি তাদেরকে ঘায়েল করতে চায় সুযোগের ব্যাপারে, যেমন কম দেওয়ানিয়ার ব্যাপারে যদি কখনো শেখ মুজিবের মতো আমলিগের, বর্তমান আমলিগের শেখ হাসিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, সেইটা যদি ওদের মাধ্যমে বের করে নিতে পারে, এই জন্যই আওয়ামী লীগও সেই সব লোকদেরকে আর পরিচয় করে দেয়নি। দুইটি ফাঁকটা বুঝতে পারছেন?
যার যার জন্য দুই লাইনেই নিজস্ব গোপন, অত্যন্ত গোপনীয়তার সাথে প্রতিষ্ঠিত এজেন্ট তৈরি করে রেখেছিল। এই এজেন্টরা বড় একটা গ্রুপ, যারা শেখ হাসিনার কাছ থেকে অর্থ নিয়েছিল 18 সালে, সেটা অনেক কিছুই জানে না, জানায়নি। জানালে হয়তো তাদেরকে বলতো যে কাদেরকে টাকা দিচ্ছেন বা কোন কোন খাতে ব্যয় করছেন সেটা আমাদের বলুন, এটা হিসাব দিতে হয় না। হাজার হাজার কোটি টাকা তাদের হাত দিয়ে আনসিন মানি হিসাবে পুলিশ থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট সবার মাধ্যমে যে দেওয়া হয়েছে, এই তত্ত্বগুলো আংশিক ভারতকে জানিয়েছে। এখন র সরাসরি হস্তক্ষেপ বা তাদের বিশ্বস্ততা প্রকাশের জন্য বিএনপির অনেক নেতাকে হাজার হাজার কোটি কোটি টাকা তাদের লাইনে এইসব নেতাদেরকে দিয়ে রেখে গেছে দেশে, যেটা আমলিগও জানে নাই, আমলিগকে জানানো হয়নি। আমলিগকে জানানো হলে যদি আবার বলে যে তাহলে আমাদেরকে আড়াল করে বা আমাদের রেখে আপনারা সরাসরি বিএনপিকে হয়তো প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, বা বিএনপির সময় উপযোগী হলে আপনারা বিএনপিকে হয়তো রাষ্ট্র ক্ষমতা দিতে চান, দিয়ে আমাদের থেকে আরও অধিকতর সুবিধা পাওয়ার জন্য বিএনপিকেও সেইভাবে সাংগঠনিকভাবে গোছাতে চাচ্ছেন। অর্থাৎ আমরা যেমন আপনাদের দালালি করছি, ঠিক বিএনপিও যদি আমাদের থেকে বেশি দালালি করতে সম্মত হয়, তাহলে আপনারা বিএনপিকে ক্ষমতায় রাখবেন। এই দ্বিধাদ্বন্দ্বের জায়গা যেন তৈরি না হয়, এই জন্য যার যার মতো করে, যেমন দুইটি ধারা অব্যাহত রেখেছে আমলিগ বিএনপির ভিতরেও, আবার রও দুই দিকেই হাত রেখেছে, দুদিকেই কিছুটা জানান দিয়ে কিছুটা না জানিয়ে। এখন কথা হলো বর্তমান সরকারের ভিতরে বিএনপির তথাকথিত যেসব নেতা নেত্রীরা আছে, তারেক রহমানের খুব বিশ্বস্ততা প্রকাশ করে একেবারে কুকুরের নাই, কুকুর যে রকমের বিশ্বস্ত, রকমের বিশ্বস্ততার পরিচয় দিয়ে কিন্তু গোপনে তারা কেউ আওয়ামী লীগের এজেন্ডা ব্যস্ত, কেউ সরাসরি রয়ের সাথে জড়িত আছেন। এই ক্ষুদ্র ব্যাপারটি অলি আহমেদের দৃষ্টিগোচর হয়েছে বা কর্ণগোচর হয়েছে হওয়ার কথা। অলি আহমেদ কোন সময়কার সেনা অফিসার? পাকিস্তান আমলের সেনা অফিসার। পাকিস্তান আমলের সেনা অফিসার বলতে আমি এটাই বোঝাইতে চাচ্ছি, ভারতীয় অফিসারদের সাথে অনেক কোর্স হয় আমাদের সেনাবাহিনীর অফিসারদের, ট্রেনিং কিছু হয় কিছু কিছু বিশেষ ক্ষেত্রে। তার বাইরে দক্ষিণ এশিয়া নিয়ে বা আঞ্চলিক বা সারা বিশ্ব নিয়ে এনডিসির মতো বড় বড় কোর্স, যেগুলো সারা পৃথিবীর মানচিত্রের উপরে, সামরিক মানচিত্রের উপরে, মানচিত্র মোট 13 প্রকার আছে, কিন্তু 13 ধরনের মানচিত্র তৈরি হয়, ম্যাপ। তার ভিতরে সমরযুদ্ধের জন্য প্রায় 4 রকমের ম্যাপ তৈরি হয়, ব্যবহার হয়। তো গ্লোবাল যে ম্যাপিংগুলো, এই ধরনের বড় বড় কোর্সে এই সেনাবাহিনীর অফিসারদের কোর্স হয়। এতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান অনেক কোর্স একসাথেই হয়ে থাকে। যদি আন্তঃমহাদেশীয় যুদ্ধ শুরু হয়, যদি গ্লোবাল পলিটিক্সে গ্লোবাল যেটা পলিটিক্স আমরা যে অক্ষাংশে আসছি, বা যদি বর্ণগতভাবে সেই চোখ ছোট ছোটদের সাথে, অথবা যদি শ্বেতাঙ্গদের সাথে আমাদের কখনো যুদ্ধের পরিস্থিতি হয় শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নিয়ে, তাহলে তো আমরা সব দক্ষিণ এশিয়া বা কৃষ্ণাঙ্গদের এই সব জায়গায় অনেক কিছু আছে ভিতরে, সব কিছু তো ভিডিও আনা সম্ভব না। জন্য এই অফিসারদের অনেক বড় বড় আন্তর্জাতিক মানের কোর্স হয় একসাথে। তো কোর্স যখন হয়, এই অফিসাররা কোর্সমেট হিসাবে তাদের সাথে একটি যোগাযোগ থাকে। রিটায়ারমেন্টে চলে গেলেও কে কোন অবস্থায় আছে তারা তাদের সাথে কথা বলে, অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করে, বা রিটায়ারমেন্টে যাওয়ার পরে বিশেষ দায়িত্ব পায়। কেউ হয়তো রিটায়ারমেন্টে যাওয়ার পরে চুক্তিভিত্তিক নিয়োগ হয় না, কেউ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক বা রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা বিষয়ক বা বিশ্লেষক, অনেক কিছু তারা রাষ্ট্রের পরিস্থিতি জানতে পারে। এবং এই জিনিসগুলো বর্তমানে স্কাইপ থেকে শুরু করে অনেক মাধ্যম তৈরি হয়েছে, যেগুলো মাধ্যমকে সমস্ত কিছুকে আড়াল করে তারা কনভারসেশন করতে পারে। এগুলো এই সব বিষয়ে কথাবার্তা বলে থাকে কোর্সমেট হিসাবে, বন্ধুসুলভভাবে। এবং
তারা তো ইংলিশে অত্যন্ত এক্সপার্ট সব বিষয়ে। তারা যে কোনো দেশেরই যে কোনো দেশের ভাষার লোক হোক, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশে তারা এক্সপার্ট, এবং ইংলিশেই জিনিসগুলো তারা নিজেরা কনভারজেশন করতে পারে। এই জায়গাগুলো থেকেই কোনো বন্ধুর মাধ্যমে, কারোর মাধ্যমে এই তথ্যগুলো পরস্পর আদান প্রদান হয়ে যায়। আলটিমেটলি সেই সুযোগটা তারা পেয়ে যায়, এবং বাংলাদেশের থেকে যে বের হচ্ছে না তা না, অহরহ আমাদের রিটায়ারমেন্টে থাকা কর্মকর্তারা শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, তুরস্ক থেকে আসে, বা চীনারা আসে, আমাদের দেশের অফিসাররাও দেশের বাইরে অনেক দেশে যায়, স্পেশালি বড় বড় কোর্সে, আর্ম কোর্সে যায়, ম্যাপের উপরে কোর্সে যায়, রণকৌশল যুদ্ধর উপরে কোর্সে যায়। তাদের মাঝে বসে অবসর সময় অনেক কিছু আলাপ আলোচনা হয়। ইউএন মিশন, এখন তো ইউএন মিশনে প্রচুর যাচ্ছে, এবং সেখানে অনেক দেশের, আমরা ইউএন মিশনে প্রায় 52টা দেশের সেনাবাহিনী ছিলাম, এবং তাদের সাথে অনেক কথা হতো। একবার পলিটিক্স থেকে শুরু করে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়, ট্রেনিং, পারপাস, অ্যাডমিনিস্ট্রেশন, অফিসার আদার র্যাঙ্কসের রিলেশন, কমান্ডিং যে ডিলিং পদ্ধতি, সমস্ত অনেক কিছু আলাপ আলোচনা হয়। তো সেই জায়গাগুলো আমরাও কথা বলি, আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা বাইরে আছে, কিন্তু আমরা তো রাষ্ট্রের শীর্ষের অনেক কিছু জানতে পারি না। আমরা আমাদের লেভেলে এই কেমন আছেন, কোথায় কী করছেন, কী অবস্থা, ফ্যামিলির খোঁজ খবর নিয়ে, এর ভিতরে সীমাবদ্ধতা। কিন্তু যারা সরাসরি রাজনীতির ভিতরে ঢুকে গেছে, তারা তো এই বিপ্লব সম্বন্ধে জানতেছে। আপনার দেশে এই যে জুলাই আগস্টের এত বড় একটা আন্দোলন হয়ে গেল বাংলাদেশ, যা সারা পৃথিবীতে একটি ঐতিহাসিক পটভূমি, এটা সারা পৃথিবী রিহার্সেল হবে, এটা অনেক গবেষণা, বড় বড় ভার্সিটিতে গবেষণা হবে, কারা কোন পরিস্থিতিতে এই ধরনের সিচুয়েশন, আরব বসন্তর মতো এই নেপালে হলো, বাংলাদেশে হলো, সরকারের ভুলগুলো কোথায় ছিল, এগুলো গবেষণা হবে। হওয়ার পরে সেগুলো পলিটিক্স নিয়ে তাদের সামনে, বড় বড় পলিটিক্স যারা করে, আমাদের দেশে আতরি পাতারি এইসব পলিটিক্স না, পলিটিক্স কি বোঝে, আমাদের দেশের রাজনীতিবিদরা মারো ধরো খাও সম্পদ গড়ো, আমার ছেলেকে আবার নেতা বানাবো, বাইরের থেকে ডক্টরেট করে আনবো, ব্যারিস্টার করে আনবো, তাদের জন্য জনগণ, দেশের ভৃত্য চাকর বাকররা টাকা খরচ করবে, চাঁদা তুলে বড় বড় মঞ্চ তৈরি করবে, চেয়ার ঘাড়ে করে করে টেনে এনে ওখানে বসাবে, পর্দায় আমার নাম লেখা থাকবে, সন্তান বাম পাশে বসবে, আমি ভাষণ দেবো, আমার সন্তান ভাষণ দেবে, পরবর্তীতে জেলা কমিটিতে নাম ঢুকে গেল, কেন্দ্রীয় কমিটিতে নাম ঢুকে গেল, বংশ পরম্পরায় আমার ছেলেও নেতা হয়ে গেল। কিন্তু সব দেশে তো সেটা সম্ভব না। আব্রাহাম লিঙ্কনদের মতো নেতৃত্ব তৈরি হয়, মুদির মতো চা বেচতে বেচতে অনেক দেশে নেতৃত্বের তৈরি হয়। তো যেটা বলছিলাম, এই ধরনের পরিস্থিতির মধ্য থেকেই এই কথাগুলো, এই তথ্যগুলো, উপাত্তগুলো যে কোনোভাবে লিক আউট হয়েছে। লিক আউট হলে আমার মনে হয় শুধু অলি আহমেদ না, আরও অনেক শীর্ষস্থানীয় ভালো ভালো যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার, যারা তারা জানে এই বিষয়টি, কিন্তু চিত্তের দুর্বলতার জন্য সামনে আনেনি। মানসিক দুর্বলতা বা রাজনীতিতে যদি তিনি কোনোভাবে মুখী হন, ক্ষতিগ্রস্ত হন, সেই জন্য তিনি ফোকাসে আনেননি বা বলেননি। কিন্তু অলি আহমেদরা তো অন্য ধাতু দিয়ে তৈরি, এদের ভিতরে তো একেবারে স্বয়ং আল্লাহর সিল মারা আছে এদের আত্মার উপরে, এদের হাড়ের উপরে। এরা তো কোনো কিছু ভয় করে না, এবং এতটা সাহসী। জিয়াউর রহমানের সাথে যেসব কর্মকর্তারা ছিলেন, এই যে হাফিজ সাহেব, এখন বোঝা যাচ্ছে যে এরা কতটা শক্তিশালী ধাতু দিয়ে গঠিত সব মাল। যে স্পিকার হিসাবে তার যে ভূমিকা, আমি তো অনেকগুলো সরকারের স্পিকারদের ভূমিকা আমার যতটুকু স্মৃতি আছে, বেশিরভাগই তো দালাল টাইপ, দল কানা, ব্যক্তি কানা। হামিদুর রহমান যিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি হলেন, ভৃত্য, এরা একেবারে পুরা চাকর, পুরা বাসা বাড়ি। শেখ মুজিবের বাড়ির চাকর ছিল, শেখ মুজিবের সিগারেট বানিয়ে দিত, ধরিয়ে দিত, স্ট্রেক পরিষ্কার করে দিত, তার বাড়ির বাজার করে দেওয়া, খুঁটিনাটি মুজিবের বউর খুঁটিনাটি আবদার পূরণ করা, এইসব কাজ থেকে এরা স্পিকার হয়ে রাষ্ট্রপতি। তো এরা কতটুকুন ব্যক্তিত্বশালী রাষ্ট্রপতি হবে? একজন রাষ্ট্রপতি হতে হলে ডক্টর ইয়াজউদ্দিন,
যারা নিজেরা স্বপ্রতিষ্ঠিত ব্যক্তি, যাদের গৌরব দিয়ে, যাদের কর্মকাণ্ড জীবনের এক ঐতিহাসিক কর্মকাণ্ড প্রতিষ্ঠিত, নিজের এক একটা প্রতিষ্ঠান, যারা নিজে ব্যক্তি মানুষই একটি রাষ্ট্রের সমান অবস্থানে যারা ধারণ করে, এদের মতো মানুষগুলাই রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। তো এদেরকে এখন বোঝা যাচ্ছে যে সেই ডক্টর অলি আহমেদরা, কর্নেল অলি আহমেদরা অনেক শক্তিশালী বাক্য মুখ দিয়ে এরা সহসাই বলে দিতে পারেন, কোনো দ্বিধাদ্বন্দ্বহীন ছাড়া। কিন্তু ঘটনাটি সত্য, ঘটনাটি সত্য এবং নেপথ্যে আমি যেটা বললাম, সেই লোকগুলা বিএনপিতে এখন বেশ সুপ্রতিষ্ঠিত এবং তারা এমনভাবে একটি নাটকীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে যে কুকুর মাঝে মাঝে দুপা লম্বা করে তার উপরে মাথা কাত করে দিয়ে প্রভুর সামনে শুয়ে থাকে না, ঠিক সেই অবস্থায় আছে। ঠ্যাং ভেঙে ঠ্যাংয়ের উপরে মাথা দিয়ে মাথা কাত করে প্রভুর দিকে আর চোখে তাকাচ্ছে, আর এমনভাবে বিশ্বস্ততার পরিচয় দিচ্ছে যে তোমার আরাধনায় 50 বছর কাটিয়ে দিয়েছি, আমাদের কোনো খাওয়া দাওয়া নিদ্রা আহার কিছুই ছিল না, এক ধ্যান জ্ঞানে মৌনতায় আমরা 15 বছর কাটিয়ে দিয়েছি, কখন তারেক রহমান দেশে আসবেন। কিন্তু তারা পিছনে যে কত বড় ষড়যন্ত্রে লিপ্ত ছিল, কত বড় ভয়ঙ্কর দানব এদের ভিতরে বসবাস করছে, এইটি যদি সামনে আনার কোনো যন্ত্র থাকতো, তারেক রহমান আটকে উঠতেন, ভয়ে বিভৎস আকার ধারণ করতেন। আমি শেষমেশ একটা কথা দিয়ে আজকের ভিডিও শেষ করব, সেটা হলো দল করি, দলের কর্মী, দলকে ভালোবাসি, দলের একনিষ্ঠ মানুষ। এই জন্য দলের কারা ক্রিমিনাল, দলের ভিতরে কারা বিশ্বাসঘাতক, কারা লুটেরা, অর্থ পাচারকারী, সাম্রাজ্যবাদী, চাঁদাবাজ, আধিপত্য বিস্তারকারী, দলকে নিয়ে যারা দলকে ব্যবহার করে যারা নেতা হয়েছেন এবং এখনও ব্যবসায়ী মাইন্ডের আছে, এদের নাম যদি বলতে না পারি, এদের চেহারাকে ঘাড় ধরে যদি মিডিয়ার সামনে টানে নিয়ে আসতে না পারি এবং দল যদি সেই সুযোগ না দেয়, দলের একটি সৎ কর্মীও তৈরি হবে না, প্রতিষ্ঠিত হবে না। দলের সমস্ত কর্মীকে বলে দিতে হবে, এই চেহারার মানুষগুলোকে তোমরা যে ধরনের সঠিক তথ্য পাও দলের সামনে আনাবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও, পুরা জাতি জানুক, পুরা নেতৃত্ব, শীর্ষস্থানীয় নেতৃত্ব জানুক, তারেক রহমানও জানুক, এদের চেহারা লুকিয়ে রেখে দলের ভিতরে বসে আর সেই ষড়যন্ত্র আর সেই কুচক্র দলকে ভাঙবার জন্য আর সেই সুযোগ যেন পুনরায় না দেয়, না প্রতিষ্ঠিত হতে পারে। তারেক রহমানের জীবন নাশের হুমকি থেকে বের হয়ে আসে নিরাপদ স্বাচ্ছন্দ্যবোধ একজন রাজনৈতিক নেতা হিসাবে তারেক রহমান বাংলায় অধিষ্ঠিত হোক, প্রতিষ্ঠিত হোক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দীর্ঘদিন যাবৎ সৎ পথে রেখে, সৎ নেতৃত্বের আওতায় রেখে যেন নেতৃত্ব দিয়ে যেতে পারেন। ক্ষমতায় থাকা বড় কথা নয়, নেতৃত্ব দিয়ে মাঠে থেকে সাথে থেকে দলকে লিড দেওয়া, সেটাই বড় কথা। এবং যদি সৎ মানুষ, সৎ নেতৃত্ব, আদর্শবান চরিত্রের একটি রাজনৈতিক সংগঠন হয়, জনগণই তাদের নেতৃত্ব দেওয়ার জন্য বারবার টেনে নিয়ে আসবে এবং সেটি গণমাধ্যমের ভিতরেই হবে। যদি দল থেকে এই ধরনের চিটার, বাটপার, দুষ্কৃতিকারীদেরকে বের করে দেওয়া যায়, ক্লিন ইমেজের একটি রাজনৈতিক সংগঠন হিসাবে তারেক রহমানকে প্রতিষ্ঠিত হতে পুনরায় যা যা প্রয়োজন এদেশের মানুষ, সৎ মানুষ, আমরা তার জন্য সর্বদা প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম।